হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বুলসআই স্টাডি পয়েন্ট। তোমরা জানো যে আমি এর আগের এপিসোডে পড়িয়েছিলাম যে ন্যাশনাল ইনকাম কাকে বলে এবং জিডিপি, জিএনপি এই কনসেপ্টগুলো ঠিক কীভাবে ন্যাশনাল ইনকাম, জিডিপি থেকে আমরা ন্যাশনাল ইনকাম পাই এবং গ্রিন জিডিপি বলে একটি কনসেপ্ট। আজকে আমি এর সেকেন্ড পার্টটা পড়াতে চলেছি। তোমরা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্ক থেকে তোমরা আগের ভিডিওগুলো দেখে নাও, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকে একটা নতুন জিনিস শিখে নেওয়া যাক। ন্যাশনাল ইনকাম কাকে বলে, জিডিপি কাকে বলে, জিএনপি কাকে বলে, এগুলো আমরা আগের এপিসোডে দেখেছিলাম। আজকে আমরা দেখব যে আমরা কিভাবে এই ন্যাশনাল ইনকামকে অ্যাকাউন্ট করি, অর্থাৎ হিসাব করি। এই ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিংয়ের সাধারণত 3টে প্রসেস হয়। এই মেথডগুলোর মধ্যে প্রথম যে মেথডটা সেটাকে আমরা বলি প্রোডাকশন মেথড। এই প্রোডাকশন মেথড যে জিনিসটা, সেটা আমি আগের এপিসোডে খানিকটা বলেছিলাম, আজকে আরও সহজভাবে বোঝাবো। ধরো একটা একই উদাহরণ দিয়ে বোঝাবো। ধরো একটা ইকোনমিতে শুধুমাত্র গম প্রোডাকশন হয়। ধরে নিলাম যে একটা ইকোনমিতে 50 টাকার গম উৎপন্ন হচ্ছে এবং এটা পরে গিয়ে এই গমকে পিষিয়ে আটা তৈরি হচ্ছে। সেই আটাটার দাম হয়ে যাচ্ছে 100 টাকা, লেবারের কস্ট, অন্য জিনিসপত্র অ্যাড করে। এবং এই আটাটা পরের স্টেপে যখন পাউরুটি হচ্ছে তখন কিন্তু ওই বেকিংয়ের জিনিসপত্র বা অন্যান্য জিনিস অ্যাড করে তখন এটার দাম গিয়ে দাঁড়াচ্ছে 200 টাকা। অর্থাৎ দেখো, গম থেকে আটা, আটা থেকে পাউরুটি হওয়াতে কিন্তু দামটা আস্তে আস্তে বাড়লো। এই পাউরুটিটা কিন্তু হচ্ছে এখানে ফাইনাল প্রোডাক্ট। আর এই প্রোডাক্টটা তৈরি হওয়ার সময় কি হচ্ছে, গম থেকে যখন আটা হচ্ছে এই স্টেজে কিন্তু 50 টাকা অ্যাড হচ্ছে। আবার আটা থেকে যখন পাউরুটি হচ্ছে এই স্টেজে কিন্তু আবার 100 টাকা অ্যাড হচ্ছে। এই যে ভ্যালুগুলো অ্যাড হচ্ছে এইগুলোকে বলা হয় গ্রস ভ্যালু অ্যাডেড। গ্রস ভ্যালু অ্যাডেড বা জিভিএ। এবং এই যে গ্রস ভ্যালুগুলো অ্যাড হচ্ছে এইগুলোকে আমরা যদি যে প্রাইমারি প্রোডাক্টটা আছে সেটার সাথে যদি আমরা যোগ করে দিই, অর্থাৎ 50-এর সাথে যদি এগুলো যোগ করে দিই, তাহলে যে দামটা পাবো, অর্থাৎ 50 প্লাস 50 প্লাস 100 যে দামটা পাবো, সেটা এই 200 টাকাটা কিন্তু হচ্ছে এই দেশের কিন্তু টোটাল ন্যাশনাল ইনকাম। এটা কিন্তু আমরা এই প্রাইমারি প্রোডাক্টের সাথে বিভিন্ন স্টেজে অ্যাড হওয়া যে ভ্যালু সেইগুলোকে অ্যাড করে কিন্তু এই ফাইনাল দামটা পাচ্ছি। এই যে প্রসেসটা, এটাকে বলা হয় গ্রস ভ্যালু মেথড। এই গ্রস ভ্যালু মেথড বা প্রোডাকশন মেথড বলা হয় এই জিনিসটাকে। এখানে আমরা কি করি, যে ইন্টারমিডিয়েট যে জিনিসগুলো, এখানে যেটা আটা বা গম থেকে আটা বা আটার থেকে যে পাউরুটি, এই ইন্টারমিডিয়েট প্রোডাক্টগুলোকে বাদ দিয়ে শুধুমাত্র ফাইনাল গুডের যে প্রাইসটা সেটাকেই আমরা কনসিডার করি। বা এই বিভিন্ন স্টেজে অ্যাড হওয়া যে ভ্যালুগুলো সেগুলোকে আমরা প্রাইমারি প্রোডাক্টের সাথে অ্যাড করে ফাইনাল ভ্যালুটাকে কিন্তু আমরা এই প্রসেসে কিন্তু কনসিডার করি। এই প্রসেসটাকে কিন্তু বলা হয় প্রোডাকশন মেথড বা গ্রস ভ্যালু অ্যাডেড মেথড। এরপরে আমি যে মেথডটার কথা বলবো, যেটা দিয়ে এই ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্ট করা হয়, সেই প্রসেসটার নাম হচ্ছে ইনকাম মেথড। এই ইনকাম মেথডে কি করা হয়, যে আমার বিভিন্ন যে ফ্যাক্টরগুলো আছে সেই ফ্যাক্টরগুলোর থেকে যে ইনকাম সেইগুলোকে কনসিডার করা হয়। কি কি ফ্যাক্টর হয়? প্রথম যে ফ্যাক্টরটা সেটা হচ্ছে ল্যান্ড। ল্যান্ড অর্থাৎ জমি। এই জমির যে রেন্ট হয় বা রয়্যালটি হয় সেইটাকে কনসিডার করা হয়। আর একটা প্রোডাকশনের ক্ষেত্রে ফ্যাক্টর কি হয়? আর একটা প্রোডাকশনের ক্ষেত্রে ফ্যাক্টর হয় লেবার। এই লেবারদের যে ওয়েজ বা স্যালারি সেইটাকে কনসিডার করা হয় এই মেথডের মধ্যে। এবার ল্যান্ড হয়ে গেল, লেবার হয়ে গেল, এরপরে যেটা হয় সেই ফ্যাক্টরটা হচ্ছে ক্যাপিটাল। এই ক্যাপিটাল কি? এই ক্যাপিটালটা হলো যে যে কোনো কিছু প্রডিউস করতে হলে যে টাকাটা খাটাতে হয় সেটাকে এখানে আমরা ক্যাপিটাল বলবো। এক্ষেত্রে কিন্তু ব্যাংকের যে ইন্টারেস্ট সেইটাকে কিন্তু আমরা এই ক্যাপিটালের মধ্যে ধরবো। এবং আরেকটা জিনিস, লাস্ট যে জিনিসটা, সেটা হচ্ছে এন্টারপ্রেনিয়রশিপ। এই এন্টারপ্রেনিয়রশিপের মধ্যে কি পড়ে, মানে ধরো এন্টারপ্রেনিয়র যে প্রোডাকশন করছে তার যে প্রফিটটা, সেই প্রফিটটাকে আমরা ধরবো। তাই এই প্রোডাকশনের ক্ষেত্রে যে 4টে ফ্যাক্টর লাগে, অর্থাৎ ল্যান্ড, লেবার, ক্যাপিটাল এবং এন্টারপ্রেনিয়র, এই 4 জনের যে লাভগুলো, অর্থাৎ রেন্ট, ওয়েজ, ব্যাংক ইন্টারেস্ট বা প্রফিট, এইগুলোকে যোগ করে আমরা যে ন্যাশনাল ইনকামটা পাবো, এই যে মেথডটা, সেই মেথডটাকে আমরা বলবো ইনকাম মেথড। এই প্রসেসটাকে আমরা বলবো ইনকাম মেথড।
আমাদের যে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন আছে, যারা আমাদের এই ন্যাশনাল ইনকামটাকে মাপে, তারা কিন্তু মেনলি এই দুটো প্রসেসই ইউজ করে আমাদের দেশে ন্যাশনাল ইনকাম মাপার ক্ষেত্রে। একটা লাস্ট মেথড হয়, যে মেথডটার নাম হচ্ছে এক্সপেন্ডিচার মেথড। এইটা কিন্তু আমাদের দেশে মাপা হয় না। এই জিনিসটাতে কিছুই না, এই জিনিসটাতে যেটা আমি জিডিপির সংজ্ঞা বলতে গিয়ে তোমাদেরকে বলেছিলাম, যে কনজাম্পশন, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, প্রাইভেট ইনভেস্টমেন্ট, এক্সপোর্ট আর ইম্পোর্টকে কনসিডার করে যে জিনিস যেভাবে ন্যাশনাল ইনকামটাকে মাপা হয়, সেই মেথডটাকে বলা হয় এক্সপেন্ডিচার মেথড। কিন্তু এইভাবে কিন্তু ইন্ডিয়াতে আমাদের এই ন্যাশনাল ইনকামটাকে মাপা হয় না। তাই দেখা গেল যে তিনটে মেথডে মূলত ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্ট করা হয়, প্রোডাকশন মেথড বা গ্রস ভ্যালু অ্যাডেড মেথড বা ইনকাম মেথড বা এক্সপেন্ডিচার মেথড। এবার আমরা এই মেথডগুলোর পরে তিনটে পয়েন্ট আমরা একটু দেখে নেব। তার মধ্যে প্রথম পয়েন্টটা হচ্ছে ন্যাশনাল ইনকামের মধ্যে কোনগুলো ক্যান নট বি ইনক্লুডেড, কোন জিনিসগুলো ন্যাশনাল ইনকামের মধ্যে ইনক্লুডেড হয় না। প্রথম যে জিনিসটা ইনক্লুডেড হয় না সেটা হচ্ছে আমাদের ডোমেস্টিক বাউন্ডারির মধ্যে যে জিনিসগুলো প্রডিউস হয় সেইগুলোর বাইরে, এই ডোমেস্টিক বাউন্ডারির বাইরে যে সমস্ত জিনিস প্রডিউস হয় সেইগুলোকে কিন্তু আমরা কনসিডার করব না ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্ট করার সময়। এরপরে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে ব্ল্যাক মানি। এই ব্ল্যাক মানি বা আনঅ্যাকাউন্টেড মানি, এই ব্ল্যাক মানি বা আনঅ্যাকাউন্টেড মানি কিন্তু ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং এর সময় কনসিডার করা হয় না, যেহেতু এর কোনো হিসাব হয় না। আরেকটা জিনিস আমরা যেটা কনসিডার করব না ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টের সময়, সেটা হচ্ছে ইউজড গুডসের যে সেল হয়, ইউজড গুডের যে সেল হয়, মানে সেকেন্ড বার যে জিনিসটা সেল হচ্ছে, রিসেলিং হচ্ছে, সেইটাকে আমরা কনসিডার করব না, কারণ সেক্ষেত্রে ডাবল কাউন্টিং এর একটা আশঙ্কা থাকে। প্রথমবার কনসিডার করেছি যখন বিক্রি হয়েছে, সেকেন্ড বার করলে সেটা দুবার গোনা হয়, সেই জন্য এই জিনিসটাকে আমরা কনসিডার করব না। এছাড়াও কোন জিনিসটাকে কনসিডার করব না, এছাড়াও কনসিডার করব না ট্রান্সফার পেমেন্ট। ট্রান্সফার পেমেন্ট হলো সরকার যে সমস্ত ভর্তুকিগুলো দিয়ে থাকে বা এই বিভিন্ন ধরনের ভাতা দিয়ে থাকে, সেগুলোকে বলা হয় ট্রান্সফার পেমেন্ট। এই ট্রান্সফার পেমেন্টকে কিন্তু ন্যাশনাল ইনকামে ধরা হয় না, কারণ এতে কিন্তু কোনো প্রোডাকশন হচ্ছে না, এটা কিন্তু শুধুমাত্র একটা ভাতা বা ভর্তুকি দেওয়া হচ্ছে, সেই জন্য এই জিনিসটাকে ধরা হবে না। এই রকমই আরেকটা জিনিস হচ্ছে বেগার্স ইনকাম। ভিখারিরা যে ইনকামটা করে ভিক্ষা চেয়ে, তারা তো কোনো কিছু প্রোডাকশন করছে না, শুধুমাত্র একটা পেমেন্ট মানে একটা জায়গা থেকে অন্য সোর্সে টাকাটা ট্রান্সফার হচ্ছে, সেই জন্য এই ধরনের পেমেন্টগুলোকে বলা হয় ট্রান্সফার পেমেন্ট। এগুলোকে আমরা কনসিডার করি না। এবং আরেকটা জিনিসকে আমরা কনসিডার করি না, সেইটা হলো ইন্টারমিডিয়েট গুডস। তোমাদেরকে যখন আমি ওই প্রোডাকশন মেথড পড়ালাম, তখন তোমরা দেখলে যে মাঝের যে আটার দামটা, সেটাকে আমরা কনসিডার করছিলাম না। অর্থাৎ কোনো একটা জিনিস প্রোডাকশনের ক্ষেত্রে যে সমস্ত মাঝের স্তরগুলো, সেই স্তরগুলোকে আমরা কনসিডার করব না ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং এর সময়। এই জিনিসগুলোকে আমরা ন্যাশনাল ইনকামের মধ্যে ধরবো না। এরপর যে জিনিসটার কথা বলবো সেটা হচ্ছে যে প্রবলেমস অফ ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং। ন্যাশনাল ইনকাম যখন অ্যাকাউন্ট করা হয় কি কি প্রবলেমের মুখে পড়তে হয়। প্রথম যে প্রবলেমটা সেটা হচ্ছে যে আনঅ্যাকাউন্টেড মানি বা ব্ল্যাক মানি। এই ব্ল্যাক মানি বা আনঅ্যাকাউন্টেড মানি যেহেতু কোনো হিসাব হয় না, সেই জন্য কিন্তু ন্যাশনাল ইনকামের মধ্যে একে ইনক্লুড করা যায় না, অথচ কিন্তু সেই টাকাটা আমাদের অর্থনীতির মধ্যে এক্সিস্ট করে। কাজেই ব্ল্যাক মানি কিন্তু অ্যাকাউন্ট করা একটা ভীষণ বড় প্রবলেম, যে কারণে সরকার সবসময় চায় যে কিভাবে ব্ল্যাক মানি অ্যাবলিশ করা যায়, তাহলেই কিন্তু দেশের অরিজিনাল যে গ্রোথের পিকচার সেটা আমরা পাবো এবং তার অনুরূপ যে মেজারগুলো সেগুলো আমরা নিতে পারবো। 2 নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে আনঅর্গানাইজড সেক্টর। আমাদের দেশের বেশিরভাগ কিন্তু সেক্টরটাই হচ্ছে আনঅর্গানাইজড। গ্রামের দিকে যে সমস্ত ট্রান্সফার পেমেন্ট মানে যে সমস্ত পেমেন্টগুলো হয় বা যে ধরনের বিজনেসগুলো হয়, সেগুলো কিন্তু ভীষণ পরিমাণে আনঅর্গানাইজড। সেগুলোর কোনো খাতা কলম হিসেব কম্পিউটার কিচ্ছু থাকে না। সেই জন্য এই আনঅর্গানাইজড সেক্টর কিন্তু ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে একটা বিশাল বড় প্রবলেম। আর একটা যে জিনিসটা সেটা হচ্ছে ডাবল কাউন্টিং।
আমাদের দেশে যে সমস্ত জিনিস তৈরি হয় সেইগুলোকে কিন্তু মানে প্রোডাকশনের ক্ষেত্রে মাঝে এতগুলো ইন্টারমিডিয়েট স্টেজ থাকে যে ডাবল কাউন্টিংয়ের একটা বিশাল বড় সমস্যা থাকে। এক্ষেত্রে কিন্তু ইন্টারমিডিয়েট প্রোডাক্টগুলোকে মাইনাস করা হয়, কিন্তু তাও খানিকটা ডাবল কাউন্টিংয়ের মানে আশঙ্কা থেকেই যায়। এগুলো কিন্তু হচ্ছে যে ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং তার কিন্তু প্রবলেমস। এবং এই ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং যেটা, এইটারও কিন্তু কিছু লিমিটেশন বা বাধা আছে। এই ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং কিন্তু একদম ট্রু পিকচার দেয় না আমাদের দেশের যে অর্থনীতি তার। তার কারণগুলো হচ্ছে, প্রথম কারণটা হচ্ছে যে সোশ্যাল ওয়েলফেয়ার কিন্তু এটা শো করে না। এটা শুধুমাত্র দেখায় যে আমাদের দেশে কতটা জিনিস প্রোডাকশন হয়েছে, কিন্তু আমাদের দেশের মানুষের যে উন্নতি হয়েছে বা স্ট্যান্ডার্ড অফ লিভিং যে বেড়েছে সেইটা কিন্তু এটা শো করে না। কাজেই সোশ্যাল ওয়েলফেয়ার শো করে না, এটা কিন্তু একটা ন্যাশনাল ইনকামের বড় লিমিটেশন। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে হোম মেকারদের যে সার্ভিস, অর্থাৎ আমাদের বাড়িতে যে সমস্ত মহিলারা বা পুরুষরা কাজ করেন না কিন্তু শ্রম দেন, তাদের কিন্তু যে পরিশ্রম, তারা যেহেতু কোনো টাকা পান না সেই জন্য সেইটাকে কিন্তু ন্যাশনাল ইনকাম কিন্তু কনসিডার করে না, কিন্তু এদের কিন্তু একটা বড় ভূমিকা থাকে আমাদের দেশকে গড়ে তোলার ক্ষেত্রে। কাজেই এটাও কিন্তু একটা ন্যাশনাল ইনকামের বড় একটা লিমিটেশন। থার্ড যেটা, সেটা হচ্ছে যে এই ন্যাশনাল ইনকাম কিন্তু ইকুয়ালিটি বা স্ট্যান্ডার্ড অফ লিভিংকে শো করে না। মানে যদি আমাদের দেশে 10 জন ভীষণ বড়লোক থাকে, তাদের যদি প্রচুর লাভ হয়ে থাকে, আমাদের দেশ কিন্তু বলবে যে আমাদের ন্যাশনাল ইনকাম প্রচুর বেড়ে গেছে, সেজন্য আমাদের দেশ উন্নতি করেছে। কিন্তু অ্যাকচুয়ালি এতে কিন্তু আমাদের এই অর্থনীতির সমবন্টন হলো কিনা, প্রত্যেকটা মানুষ সমানভাবে বাঁচতে পারলো কিনা, এটা কিন্তু ন্যাশনাল ইনকাম দেখায় না। এটা কিন্তু এর আরেকটা বড় লিমিটেশন। এবং 4 নাম্বার যে জিনিসটা, সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল যে ডিগ্রেডেশন, সেইটাকে কিন্তু ন্যাশনাল ইনকাম দেখায় না। এই প্রোডাকশন করতে গিয়ে আমরা যে পরিবেশের কতটা ক্ষতি করছি, এই যে কয়লা তুলে নিচ্ছি ইলেকট্রিসিটি প্রোডাকশনের জন্য, বা কোনো কিছু প্রডিউস করতে গিয়ে কতটা কার্বন ডাই অক্সাইড আমাদের হাওয়ায় ছড়িয়ে দিচ্ছি, সেটাকে কিন্তু ন্যাশনাল ইনকাম কনসিডার করে না। এটা কিন্তু হচ্ছে এই ন্যাশনাল ইনকামের আর একটা বড় লিমিটেশন। তাহলে আজকে আমি লিমিটেশন, প্রবলেম এবং ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিংয়ে কী কী ধরা উচিত নয় সেটা বললাম, ন্যাশনাল ইনকাম কী কী মেথডে কাউন্ট করা হয় সেটার কথা বললাম। এবার আমি চলে আসবো কয়েকটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে। তোমরা এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আমি একটু তোমাদের সলভ করে দেখাবো। এবারে আমরা দেখে নেবো যে গতবারের কিছু আসা, মানে গত কয়েক বছরে আসা ন্যাশনাল ইনকাম থেকে কিছু কোশ্চেন, যেগুলোর অ্যান্সার কী হতে পারে। এবং এছাড়াও আরও অনেক কোয়েশ্চেন এসছে ন্যাশনাল ইনকাম থেকে, যেমন ওই দাদাভাই নরওজির লেখা যে বইটা পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল অফ ইন্ডিয়া, ওটা কার লেখা বই, এটা কিন্তু বারবার এসছে রিপিটেডলি, আমি আবার বলছি। এবার চলো আমি এখানে 4টে কোশ্চেন টোটাল লিখে নিয়েছি। এই 4টে কোশ্চেনের নিয়ে আমি একটু আলোচনা করে নেব। এগুলো গত কয়েক বছরের প্রিলিমস এবং মেন্সে আসা ন্যাশনাল ইনকাম থেকে কোশ্চেন। প্রথম কোশ্চেনটা হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কনসিডার্ড হোয়াইল কাউন্টিং জিএনপি, অর্থাৎ গ্রস ন্যাশনাল প্রোডাক্ট কাউন্ট করার সময় কোন জিনিসটা এর মধ্যে থেকে কাউন্ট করা হয় না। প্রথমটা হচ্ছে পারচেজ বাই গভর্নমেন্ট, প্রাইভেট ইনভেস্টমেন্ট, পার ক্যাপিটা ইনকাম অফ সিটিজেন এবং নেট ফরেন ইনভেস্টমেন্ট। এখানে দেখো জিএনপি কিন্তু হচ্ছে জিডিপির থেকে আমরা যখন নেট ইনকাম আর্নড অ্যাট অ্যাব্রডটাকে যোগ করি তখন কিন্তু আমরা জিএনপি পাই। এর মধ্যে কিন্তু গভর্নমেন্টের যে এক্সপেন্ডিচার সেটা কিন্তু ইনক্লুডেড থাকে, কাজেই এইটা এখানে ইনক্লুড হয়ে গেল। এবং সিজিআই তোমাদেরকে যে বলেছিলাম যে সি প্লাস জি প্লাস আই প্লাস এক্স মাইনাস এম, এইটাই ছিল জিডিপির ফর্মুলা। কাজেই এখানে কিন্তু এই যে পারচেজ বাই গভর্নমেন্ট সেটা কিন্তু এর আন্ডারে পড়ছে, কাজেই এইটা কিন্তু এখানে ঢুকে গেল। এবারে এই যে প্রাইভেট ইনভেস্টমেন্ট, এটা কিন্তু এই আয়ের মধ্যে পড়ছে, কাজেই এইটাও ঢুকে গেল। এবং নেট ফরেন ইনভেস্টমেন্ট যেটা, এই নেট ফরেন ইনভেস্টমেন্টটাও কিন্তু এই ইনভেস্টমেন্টের মধ্যেই পড়ছে, কাজেই এইটাও কিন্তু এর মধ্যে ঢুকে গেল। থাকলো কেবল পড়ে একটাই জিনিস, সেটা হচ্ছে পার ক্যাপিটা ইনকাম অফ সিটিজেন। তোমরা জানো ন্যাশনাল ইনকামকে কাউন্ট করার পর সেটাকে পপুলেশন দিয়ে ভাগ করলে তখন কিন্তু আমরা পার ক্যাপিটা ইনকাম পাই সিটিজেনদের। এটা কিন্তু কোনোভাবেই জিএনপির মধ্যে আসে না। জিএনপি কিন্তু একটা গ্রস একটা জিনিস, সেটার মধ্যে কিন্তু পার ক্যাপিটা ইনকামটা আসছে না, কাজেই এইটা কিন্তু এখানে রাইট অ্যান্সার হবে। সিটা কিন্তু জিএনপির মধ্যে ক্যালকুলেটেড হয় না, কাজেই সিটা এখানে রাইট অ্যান্সার হবে। চলো তাহলে পরের কোশ্চেনে চলে যাওয়া যাক। এখানে জানতে চেয়েছে যে ন্যাশনাল ইনকাম অফ ইন্ডিয়া ইজ কম্পাইলড বাই, অর্থাৎ ন্যাশনাল ইনকাম অফ ইন্ডিয়া যারা কম্পাইল করে তারা কোন সংস্থা। প্রথমে বলছে ফিনান্স কমিশন, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট,
ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল না সিএসও? এই সিএসওর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন। এটা আমি তোমাদেরকে বলেছিলাম যে এটা 2রা মে 1951-এ তৈরি হয়েছিল। এইগুলোর মধ্যে কোনোটাই কিন্তু এই ন্যাশনাল ইনকাম কম্পাইল করে না, করে হচ্ছে এই সিএসও অর্থাৎ সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন। এটা আমি তোমাদেরকে ফার্স্ট ভিডিওতে পড়িয়েছিলাম, তোমরা আমার লিঙ্কে গিয়ে ওই ফার্স্ট ভিডিও থেকে দেখে নিতে পারবে যে এই সিএসও কিন্তু এই ন্যাশনাল ইনকাম ডেটাকে কম্পাইল করে। কাজে এখানে রাইট অ্যান্সার হবে সিএসও। থার্ড যে যাই চলে আসবো, এখানে জানতে চেয়েছে যে জিডিপি অ্যাট মার্কেট প্রাইস মাইনাস নেট ইনডাইরেক্ট ট্যাক্স সমান কি? তোমরা সবাই জানো যে মার্কেট প্রাইস যেটা হয় অর্থাৎ যে দামে আমরা জিনিস কিনি তাতে কিন্তু একটা ইনডাইরেক্ট ট্যাক্সও ইনক্লুডেড থাকে, মানে জিনিসটা প্রোডাকশন করতে যতটা টাকা লাগে তার সাথে কিছুটা ট্যাক্স লাগিয়ে বাজারে বিক্রি হয়। কাজে এই মার্কেট প্রাইস থেকে যখন আমরা নেট ইনডাইরেক্ট ট্যাক্সটা বাদ দিয়ে দেবো তখন কিন্তু ওইটা প্রোডাকশন করতে কতটা টাকা লেগেছে অর্থাৎ ফ্যাক্টর কস্ট, শুধুমাত্র ফ্যাক্টরের দাম যেগুলো সেটা আমরা পেয়ে যাব। কাজেই এখানে এই রাইট অ্যান্সারটা হয়ে যাবে জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট, অর্থাৎ মার্কেট প্রাইস থেকে ট্যাক্স বাদ দিয়ে দিলে আমরা শুধুমাত্র ফ্যাক্টর কস্টটা পেয়ে যাব। জিডিপিটা জিডিপিই থাকবে, কোনো পরিবর্তন হবে না, শুধু মার্কেট প্রাইসটা হয়ে যাবে ফ্যাক্টর কস্ট। এবার লাস্ট যে কোশ্চেনটা এখানে আমি আলোচনা করব, জানতে চেয়েছে ওয়ান অফ দ্য প্রবলেমস ইন ক্যালকুলেটিং দ্য ন্যাশনাল ইনকাম কারেক্টলি, যে 4টে অপশন দিয়েছে আনএমপ্লয়মেন্ট, ইনফ্লেশন, নন মানিটাইজড কনজাম্পশন এবং লো সেভিং। তোমাদেরকে আমি ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং এর প্রবলেমে এই জিনিসটা পড়িয়েছিলাম। এইগুলোর মধ্যে কিন্তু একমাত্র এই যে নন মানিটাইজড যে কনজাম্পশন অর্থাৎ যেটার কোনো আর্থিক যে হিসাব নেই বা আর্থিক কোনো রেকর্ড নেই, সেই রকম যে কোনো কনজাম্পশন কিন্তু এই ন্যাশনাল ইনকামের মধ্যে মানে কাউন্ট করার কিন্তু এটা একটা প্রবলেম। কাজেই এই ন্যাশনাল ইনকাম এর মধ্যে কিন্তু আনএমপ্লয়মেন্টটাও প্রবলেম না, ইনফ্লেশনটাও কোনো প্রবলেম না, লো সেভিংটাও কোনো প্রবলেম না, এগুলো কিন্তু ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে কোনো প্রবলেম না। কাজেই এই ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্ট করতে গেলে যে প্রবলেমটা আসে সেটা হচ্ছে এই নন মানিটাইজড যে কনজাম্পশন সেইটা, অর্থাৎ এখানে অপশন সি হবে রাইট অ্যান্সার। আমি তোমাদের এই 4টে কোয়েশ্চেন আলোচনা করলাম যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসে গেছে। এছাড়াও আরও অনেক কোয়েশ্চেন আছে যেগুলো তোমরা দেখতে পারো যে কোনো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন থেকে। আমি আরও এরকম কোয়েশ্চেন সলভ নিয়ে আসবো বা এরকম আরও অনেক এপিসোড নিয়ে আসবো। তোমরা আমার চ্যানেল দেখতে থাকো এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।